আসসালামু আলাইকুম। ক্লাস 8। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনার মধ্যেই আছো। সামনেই তোমাদের সেকেন্ড অনলাইন সারপ্রাইজ টেস্ট শুরু হবে। তার সিলেবাস তোমরা নিশ্চয়ই পেয়েছো। সিলেবাসে মাত্র দুটো অধ্যায় রাখা হয়েছে, অধ্যায় 5 ঘনফল নির্ণয় এবং অধ্যায় 10 ত্রৈরাশিক পদ্ধতি। তো এই দুটো চ্যাপ্টার তোমরা খুব ভালো করে রিভিশন করবে, খুব ভালো করে প্র্যাকটিসে থাকবে, তাহলে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। আজকে আমরা ঘনফল নির্ণয়ের এই অধ্যায়টি পুনরায় আবারও একবার তোমাদের দেখাবো। দেখো, একটা অধ্যায় তোমাদের শেষ হয়েছে, নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝতেও পেরেছো। তবুও তোমাদের কিছু শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনায় থাকি। দেখো, ঘনফল কোনগুলো বা ঘনফল কিভাবে নির্ণয় করা হয়, কোন সংখ্যাগুলো ঘনফল হয় এবং কোন সংখ্যাগুলোর ঘনমূল নির্ণয় করা হয়, সেগুলো আমাদের দেখতে হবে। যেমন ধরো 1 এর ঘন। 1 এর ঘন মানে কি না, কোনো সংখ্যার ঘন করা মানে সেই সংখ্যাটাকে 3 বার গুণ করা, তার মানে 1ই হবে। দেখো, 1 এর ঘন 1, তাহলে 1 এর ঘন 1, তাহলে 1 এর ঘনমূলটা হবে আবার 1। দেখো 2 এরটা, দেখো 2 এর ঘন কত হবে না, 2 গণিত 2 গণিত 2 সমান 8। তাহলে 8 একটা পূর্ণ ঘন সংখ্যা, আর 8 এর ঘনমূলটা হবে 2। তাহলে এইটা হলো 1 এর ঘন হলো 1, আবার উল্টিয়ে যদি বলো 1 এর ঘনমূল 1, তাহলে 2 এর ঘন হচ্ছে 8, অর্থাৎ 2 এর পূর্ণ ঘন সংখ্যাটা হচ্ছে 8, আর 8 এর ঘনমূলটা হবে 2। 3 এর কত হবে, দেখো 3 গণিত 3 গণিত 3 সমান 27। 4 এর ঘন কত হবে না, 4 গণিত 4 গণিত 4 সমান 64। 5 এর ঘন কত হবে না, 5 গণিত 5 গণিত 5 সমান 125। 6 এর ঘন কত হবে না, 6 গণিত 6 গণিত 6 সমান 216। 7 এর ঘন সমান 7 গণিত 7 গণিত 7 সমান 343। 8 এর ঘন 8 গণিত 8 গণিত 8 সমান 512। 9 এর ঘন মানে 9 গণিত 9 গণিত 9 সমান 729। 10 এর ঘন সমান 10 গণিত 10 গণিত 10 সমান 1000। এরকম ভাবে আমরা 11 ঘন নির্ণয় করলে আমরা 11 গণিত 11 গণিত 11 সমান 1331। 12 যদি ঘন করি তাহলে আমরা পাবো 12 গণিত 12 গণিত 12 সমান, দেখবে গুণ করে 1728। এরকম ভাবে 13 ঘন নির্ণয় করলে 13 গণিত 13 গণিত 13 গুণ করে দেখবে কত হবে গুণফলটা, সেটা লেখাবে। এখন দেখো, তাহলে এগুলো পাচ্ছি 1 এর ঘন 1, তাহলে আবার উল্টিয়ে যদি বলি 1 এর ঘনমূলটা 1। একই রকম ভাবে 3 এর ঘন হচ্ছে 27, সেরকম 27 এর ঘনমূলটা হবে 3। ঠিক আছে, সেরকম ভাবে দেখো 343 একটা পূর্ণ ঘন সংখ্যা, আর তার ঘনমূলটা হবে 7। ঠিক আছে, তাহলে আমাদের এই ছকটা মনে রাখতে পারলে আমরা কিন্তু ঘনমূল নির্ণয় করতে খুবই তাড়াতাড়ি পারবো। যেমন ধরো, তোমাকে যদি বলে যে 216 এর ঘনমূল কত হবে, এর ঘনমূল, এইটা ঘনমূলের চিহ্ন 3, এইখানে 3 বসবে। এর ঘনমূলের চিহ্ন মানে 216 ঘনমূলটা কেমন হবে। দেখো, কোনো একটা সংখ্যার ঘনমূল নির্ণয় করতে গেলে এককের অঙ্কটা কত আছে, দেখো 3 অঙ্কের সংখ্যা আছে, এককের অঙ্কটা কত আছে, দেখো এককের অঙ্কটা 6 আছে। এখানে দেখো এককের অঙ্কটা 6 আছে, এমন কোন সংখ্যা আছে না, এই জায়গাতেই আছে। দেখো, তাহলে 216 এর ঘনমূল হলো কত, 6, তাহলে 6 হলো। ঠিক আছে, অবশ্যই এটা পূর্ণ ঘন সংখ্যা হতে হবে।
অবশ্যই পূর্ণ ঘন সংখ্যা হতে হবে। যেমন ধরো 336 আছে, 336 তো শেষের অঙ্ক 1 আছে, তাহলে কি এর ঘনমূল করা যাবে? করা যাবে না। তাহলে এমন সংখ্যা হতে হবে, এই সংখ্যাগুলোরই মাত্র আমরা ঘনমূল নির্ণয় করতে পারবো। এই রকম সংখ্যা থাকলেই আমরা ঘনমূল নির্ণয় করতে পারবো। অর্থাৎ সব সংখ্যাগুলোরই আমরা কিন্তু ঘনমূল নির্ণয় করতে পারবো না। ঠিক আছে? এই যেমন 1 আছে, 8 আছে, 27, 64, 125 এরকম যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোরই শুধুমাত্র ঘনমূল নির্ণয় করতে পারবো। তাছাড়া অন্য সংখ্যাগুলো ঘনমূল পূর্ণ সংখ্যায় আসবে না। ঠিক আছে? যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, 1728। 1728 এই সংখ্যাটা তুমি ঘনমূল করতে চাইছো। 1728 একটা ঘনমূল সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা, এর ঘনমূল নির্ণয় করব। তাহলে এর ঘনমূল নির্ণয় করতে গেলে আমাকে দেখো শেষ অঙ্কটা কত আছে সেটা দেখো। শেষ অঙ্কটা কত আছে? 8 আছে। শেষ অঙ্ক 8 আছে, দেখো এইখানে আছে। আর কোথায় আছে? শেষ অঙ্ক 8 শুধুমাত্র কি আছে? শেষ অঙ্ক 8, দেখো আর কোথায় নেই, তাই না? শেষ অঙ্ক 8 আছে এমন, তাহলে তার পূর্ণ যদি আমরা মানে ঘনমূল নির্ণয় করি, তাহলে সেই ঘনমূলের পূর্ণ সংখ্যার এককের অঙ্কটা অবশ্যই 2 হবে, অবশ্যই 2 হবে। ঠিক আছে? এবার দেখো এই যে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যা বাদ দিয়ে দাও, এই 3টে সংখ্যা বাদ দাও। এবার একটা পড়ে থাকছে সংখ্যা, এই 1-এর ঘনমূল কত? 1-এর ঘনমূল দেখো 1। তাহলে এই 1728 ঘনমূল হয়ে গেল 12। তাহলে এখানে আমরা একবারে 12 লিখে দিতে পারি। ঠিক আছে? এরকম দেখবে অনেক বড় সংখ্যাও তোমাদের যদি থাকে, তাহলে সেগুলো তোমরা নির্ণয় করতে পারবে। যেমন ধরো 10648, 10648 এটা ঘনমূল নির্ণয় করতে চাইছো। ঘনমূল নির্ণয় করতে গেলে এই যে মাথায় 3টে সংখ্যা দাগ দিয়ে দেবে। ঠিক আছে? এবার দেখো এককের অঙ্কটা কত আছে বলো তো? এককের অঙ্কটা 8 আছে। তাহলে এককের অঙ্কটা 8 থাকলে নিশ্চয়ই তার একক স্থানীয় ঘনমূলের একক স্থানীয় অঙ্কটি 2 হবে। তাহলে একটা অঙ্ক তুমি বার করতে পারলে। এবার এই 3টে বাদ দিয়ে দাও, এই 3টেকে বাদ দিয়ে দাও। এবার বলো 10-এর ঘনমূল করতে গেলে তার কাছে পূর্ণ ঘন সংখ্যাটা কত আছে? এইটা দেখো 8 আছে, তারপরটা 27 আছে। তাহলে নিশ্চয়ই 10-এর পরে 27 সংখ্যাটা লিখতে পারবো না। আমরা কি লিখতে পারবো? 10-এর কাছে পূর্ণ ঘন সংখ্যাটা কি আছে? দেখো 8 আছে। তাহলে 8 হলে কবার যাবে? 2 বার যাবে। তাহলে এর ঘনমূল হবে, এর ঘনমূল হচ্ছে 22। ঠিক আছে? এরকম ভাবে তোমরা ছোট ছোট প্রশ্নগুলো তোমরা নিজেরা করতে পারবে নিশ্চয়ই। তাহলে এই ছকটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? দেখো একটা 200 একটা সংখ্যা, এই 200 সংখ্যাটা বলছে পূর্ণ ঘন সংখ্যা কি? আমরা পূর্ণ ঘন সংখ্যাগুলো তো দেখলাম, সেখানে 200 পূর্ণ ঘন সংখ্যা নেই, সেখানে ছিল 216। 216 একটা পূর্ণ ঘন সংখ্যা। যদি বলা হয় 200-র সঙ্গে কত যোগ করলে পূর্ণ ঘন সংখ্যা পাবো, তাহলে আমাদের দেখছি 200-র কাছে পূর্ণ ঘন সংখ্যাটা হচ্ছে 216। তাহলে কত যোগ করতে হয়েছে? 200-র সঙ্গে 16 যোগ করলে আমরা পূর্ণ ঘন সংখ্যা পাবো। সেরকম ভাবে ধরো 60 এর সঙ্গে কত যোগ করলে পূর্ণ ঘন সংখ্যা পাবো? না আমরা জানি 64 একটা পূর্ণ ঘন সংখ্যা। তাহলে 60-এর সঙ্গে কত যোগ করতে হচ্ছে? 4 যোগ করতে হচ্ছে। তাহলে 60-এর সঙ্গে 4 যোগ করলে একটা পূর্ণ ঘন সংখ্যা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? সেই রকম 200-র সঙ্গে কত যোগ করলে আমরা পূর্ণ ঘন সংখ্যা পাচ্ছি? কারণ 200-র পরে পূর্ণ ঘন সংখ্যাটা হচ্ছে 216। অর্থাৎ 200-র সঙ্গে 16 যদি যোগ করি তাহলে আমরা একটা পূর্ণ ঘন সংখ্যা পাবো। ঠিক আছে? যদি বলতো কত বিয়োগ করলে, তার মানে এর আগে কোন পূর্ণ সংখ্যা আছে, এর পরের পূর্ণ সংখ্যাটা হচ্ছে 216, তার আগেটা আছে 125। 125, তাহলে দেখো 200-র সঙ্গে কত বিয়োগ করলে 125 পাবো? 200-র সঙ্গে আমরা 125 সমান 75 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা আগের পূর্ণ ঘন সংখ্যাটা পেয়ে যাব। আর 16 যদি যোগ করি তাহলে পরের পূর্ণ ঘন সংখ্যাটি পাবো। ঠিক আছে? এবার দেখো যে 200 পূর্ণ ঘন সংখ্যা নয়, 200টা পূর্ণ ঘন সংখ্যা নয়, এর সঙ্গে কত সংখ্যা গুণ করলে বা ভাগ করলে আমরা পূর্ণ ঘন সংখ্যা পাবো। দেখো
200 সঙ্গে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা আমরা গুণ করলে এই গুণফলটি একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমাকে কি করতে হবে, এর উৎপাদকগুলো ভাঙতে হবে। 100, আবার দেখো 2, 50, আবার 2 দিয়ে দাও 25, আবার 5 দিয়ে দাও, 5 5 25। তাহলে 200-র উৎপাদকগুলো আমরা কি পেলাম, 2 গণিত 2 গণিত 2 গণিত 5 গুণিত 5। ঠিক আছে, এই এতগুলো পেলাম। দেখো যখনই এটা পূর্ণ ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন সংখ্যার উৎপাদক একই উৎপাদক 3 বার করে থাকতে হবে। তাহলে একই উৎপাদক দেখো 2 2 2 3 বার আছে, তার মানে এই সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে গেল, এটা পূর্ণ ঘন সংখ্যা হলো। কিন্তু এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা দুটো 5 আছে, তাহলে তোমাকে আরো একটা 5 তোমাকে কোথায় থেকে নিয়ে আসতে হবে, 5, তবে 3টে হবে, তবেই তার পূর্ণ ঘন সংখ্যা নির্ণয় করতে পারবে। এখানে 3টে 2, এখানে 3টে 5 থাকলে সেই সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হতো, কিন্তু এখানে তো 3টে 5 নেই, আমাকে কি করতে হচ্ছে, একটা 5 অন্য একটা জায়গা থেকে আমাকে নিয়ে আসতে হচ্ছে, দিয়ে এখানে 3টে পূরণ করতে হচ্ছে। তাহলে এই 5টা আমি একটা এক্সট্রা নিয়ে আসি, এই 5টাকে গুণ করলে, অর্থাৎ 200 সঙ্গে যদি আমরা এই 5টা গুণ করতাম, 5 গুণ করলে 1000 হতো। এই 1000 একটা পূর্ণ ঘন সংখ্যা, 1000টা পূর্ণ ঘন সংখ্যা। কার বলো তো পূর্ণ ঘন সংখ্যাটা? 1000টা পূর্ণ ঘন সংখ্যা 1000। তাহলে কোন সংখ্যার পূর্ণ ঘন সংখ্যা? না 10। আমরা জানি 10 সংখ্যার ঘন হচ্ছে 1000। ঠিক আছে, তাহলে দেখো এই 200 সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা ছিল না, তার সঙ্গে যদি 5 গুণ করতাম তাহলে পূর্ণ ঘন সংখ্যা পেতাম। ঠিক একইভাবে যদি বলা হতো এর সঙ্গে কত ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, তখনও তোমাকে সেই উৎপাদকগুলো বার করতে হবে। উৎপাদকগুলো বার করার পরে তুমি দেখবে যে 3টে 2 আছে, এখন এখানে দুটো 5 আছে, তাহলে এইটাই বাদ দিয়ে দিতে হবে, যেটা বেশি হয়ে আছে সেটা বাদ দিয়ে দিলে, তাহলে এইটা এই 25টা যদি না থাকতো তাহলে সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা হতো। তাহলে এই 25, অতএব 200কে 25 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন সংখ্যা হবে। দেখো 25কে যদি 200 দিয়ে ভাগ করো, 200কে 25 দিয়ে যদি ভাগ করো তাহলে 8 হবে। 8 তাহলে একটা পূর্ণ ঘন সংখ্যা, 8 পূর্ণ ঘন সংখ্যা একটা, কারণ আমরা জানি 2 এর ঘন হচ্ছে 8, তাহলে 8 একটা পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, তাহলে কত দিয়ে ভাগ করলে বা গুণ করলে দেখবে যে দুটো আছে আর একটা নিয়ে আসতে হবে, তাহলে সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। আর ভাগের সময় যেটা বাড়তি থেকে যাচ্ছে, সবগুলো 3টে যখনই থাকবে সেটা রেখে দেবে, যেটা বাড়তি থেকে যাবে সেইটাকে ভাগ করতে হবে, সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে 5 গণিত 5, সেই জন্য 25 দিয়ে ভাগ করতে হলো। ঠিক আছে, আর গুণ করার সময় একটা 5 দিলেই দেখো আবার 3টে 5 হয়ে যাচ্ছে, সেই জন্য তখন আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো তোমাদের 4-এর দাগের যে অঙ্কটা আছে সেটা একটু দেখো। 4-এর দাগের অঙ্কটা বলেছে দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 4 সেমি, 3 সেমি এবং 3 সেমি। এবার বলছে যে হিসাব করে দেখব দেবনাথ এইরকম কতগুলো আয়তঘন জুড়ে দেবনাথ একটি ঘনক তৈরি করেছে। এরকম একটা আয়তঘন ছিল, সেই আয়তঘনগুলো এরকম ভাবে সে পাশাপাশি করে রেখে দিয়ে একটা, কখন এরকম ভাবে পাশে আবার একটা রেখে দিয়েছে, এরকম পাশে রেখে দিয়েছে, আবার পাশে রেখে দিয়েছে, দিয়ে এখানে একটা ঘনক তৈরি হয়ে যাবে। সেই ঘনক কতগুলি এইরকম আয়তঘন জুড়লে আমরা কি করব, পাশাপাশি এরকম ভাবে আয়তঘনগুলো জুড়লে কখন একটা ঘনকে পরিণত হবে। তার জন্য আমাকে কি করতে হবে না, এর এই যে আয়তঘন যেটা আছে সেই আয়তঘনের বাহুর দৈর্ঘ্যগুলো লসগুটাই হবে যে বড় ঘনকটি তৈরি করা হবে সেই ঘনকটির বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য, বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে কি করতে হবে, আয়তঘনের বাহুর দৈর্ঘ্যের লসাগু,
যে বড় ঘনকটা আমরা তৈরি করব, জুড়ে জুড়ে আমরা যে বড় ঘনকটা তৈরি করব, সেই ঘনকটির বা এক একটা বাহুর দৈর্ঘ্যটা হবে আয়তঘনের যে বাহুগুলো আছে তার বাহুর দৈর্ঘ্যের লসগুটা। আয়তঘনের দৈর্ঘ্যের লসগু কত? একটা 4 সেমি আছে, একটা 3 সেমি আছে, আর একটা 3 সেমি আছে, তাহলে এদের লসগু হবে। এখন দেখো লসগু কত হলো? লসগু হচ্ছে 3 গুণিত 4 সমান 12 সেমি। ঠিক আছে, তাহলে বড় ঘনকটির বাহুর দৈর্ঘ্য 12 সেমি, তাহলে বড় ঘনকটির আয়তন কত? বড় ঘনকটির আয়তন, আয়তনের সূত্র কি বলতো? আয়তনের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্যের কিউব, বাহুর দৈর্ঘ্যের কিউব সমান বাহুর দৈর্ঘ্য কত আছে? 12 সেমি তার কিউব। 12 সেমির কিউব মানে কি বলেছিলাম তোমাদের? 12 সেমির কিউব মানে হচ্ছে, তোমাদের দেখবে ঘন নির্ণয় যখন প্রথম ছকটা করছিলাম, 12 সেমি তার কিউব মানে হচ্ছে 1728 ঘন সেমি। তাহলে যে সবচেয়ে বড় ঘনকটি তৈরি করতে পারবো সেই ঘনকটির বাহুর আয়তন হচ্ছে কত? 1728। ঠিক আছে, আর প্রত্যেকটা আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে 4 সেমি, 3 সেমি এবং 3 সেমি। তাহলে আর প্রতিটি আয়তঘনের আয়তন কত হবে? প্রতিটি আয়তঘনের আয়তন, আয়তনের সূত্র হচ্ছে ঘনকের আয়তনের বাহুর দৈর্ঘ্যের কিউব, কিন্তু আয়তঘন যখন হবে তখন দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কত? 4 সেমি, প্রস্থ 3 সেমি, উচ্চতাও 3 সেমি, সমান 4 3 12, 12 3 36, 12 3 36, তুমি এরকম ভাবে লিখে দিতে পারো। ঠিক আছে, এত 4 গণিত 3 গণিত 3 ঘন সেমি, আমি গুণ আর করলাম না। ঠিক আছে, তাহলে প্রতিটি আয়তঘনের আয়তন হচ্ছে 4 গণিত 3 গণিত 3 ঘন সেমি। এখন আর সবচেয়ে যে বড় ঘনকটি তৈরি করলাম তার আয়তনটা হলো 1728 ঘন সেমি। তাহলে কতগুলো এরকম আয়তঘন জুড়ছি, কতগুলো আয়তঘন আমাদের হিসাব করতে হবে। অতএব আয়তঘনের সংখ্যা সমান কি না, যে ঘনকটা তৈরি করা হলো তার আয়তন 1728 ঘন সেমি বাই 4 গণিত 4 গণিত 3 ঘন সেমি। অর্থাৎ এই যে আয়তনটা হলো বড় ঘনকটির আয়তনের সঙ্গে এখন যে ঘনকগুলোর আয়তন, প্রতিটি ঘনকের আয়তন যদি ভাগ করা হয় তাহলে আয়তঘনের সংখ্যা পাওয়া যাবে। এখানে 4 দিয়ে কাটাকাটি করো, 4 4 16, 4 3 12, 4 2 8, 3 দিয়ে আবার কাটো, 3 14 42, 3 4 12, আবার 3 দিয়ে কাটো, 3 4 12, 3 8 24 সমান 48টি। অর্থাৎ 48টি যদি আমরা আয়তঘন পাশাপাশি জুড়ে দিই তাহলে এক সময় আমরা কি পেয়ে যাব? আমরা একটা আয়তঘন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কতগুলো আয়তঘনের সংখ্যা লাগবে? 48টা আয়তঘন জুড়লে আমরা একটা বড় ঘনক তৈরি করতে পারবো। ঠিক আছে, এবার তোমাদের দেখবে কোষে দেখি 5.2 এর যে অঙ্কগুলো আছে, ঘন নির্ণয় করো, ঘন মূল, ঘন ফল, এই সমস্ত নির্ণয় করো, এগুলো তোমাদের থাকবে, এগুলো একটু ভালো করে দেখবে। ধরো একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য, এত ঘনকের বাহুর দৈর্ঘ্য এত সেমি দিয়ে আছে, তাহলে আয়তন কত? আয়তনটা কত? এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি না বাহুর দৈর্ঘ্যের কি, তাহলে এর আয়তনের সূত্র কি হবে? বাহুর দৈর্ঘ্যের কিউব, এটা বাহুর দৈর্ঘ্য, তাহলে তার দৈর্ঘ্যের কিউবটা হচ্ছে তার আয়তন, তাহলে আয়তন সমান কি লিখলাম? বাহুর দৈর্ঘ্যের কিউব। ঠিক আছে, এত ঘন সেমি। তাহলে এইটা এ কিউব প্লাস এ প্লাস বি তার কিউব, এ প্লাস বি তার কিউব, এই আকার আমাকে প্রকাশ করতে হবে। ঘন নির্ণয় তোমাদের সূত্র শেখানো হয়েছে, এখানে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, এ বলতে এইটা, বি স্কোয়ারটা
বি বলতে কিউ স্কোয়ারটা, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। ঠিক আছে, এখানে দেখো পাওয়ারগুলো গুণ হবে 2 3 6 p⁶ প্লাস 3p⁴ কিউ স্কোয়ার প্লাস 3p² q⁴ প্লাস q⁶। ঠিক আছে, এটা হলো এত ঘন সেমি, এটা কার না ওই ঘনকটির আয়তন। ঠিক আছে, ওই ঘনকটির আয়তন হলো এত ঘন সেমি। বুঝতে পেরেছো এটা? এরকম ভাবে তোমাদের, অর্থাৎ এটা হচ্ছে ঘন নির্ণয়ের সূত্র। ঘন ফল নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল কিউবের ঘন নির্ণয়ের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে ঘন নির্ণয়ের সূত্র। তুমি এটাও সূত্র ব্যবহার করতে পারো, তুমি এটাও ব্যবহার করতে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এইখান থেকে কমন নেবে, a কিউব প্লাস বি কিউবটা এক কাছে করে নেবে, আর 3ab কমন নিলে a প্লাস বি। তুমি এই সূত্রও ব্যবহার করে অঙ্কটা করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঘন নির্ণয়ের সূত্র এটাকেও ব্যবহার করতে পারো, এটাকেও ব্যবহার করতে পারো। দেখো x মাইনাস ওয়াই সমান 2 দিয়ে আছে, আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান কত বার করতে বলেছে। ঠিক আছে, তো আমরা ঘন নির্ণয় সূত্র জানি, এটার কিউব করে দিলে উভয় পক্ষে ঘন করলেই হবে, উভয় পক্ষে ঘন করে। দেখো এটাকে ঘন করলে কি হবে, এক্স মাইনাস ওয়াই তার কিউব মাইনাস 2 তার কিউব, অর্থাৎ এটার কিউব করা মানে হচ্ছে এক্স কিউব প্লাস মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব সমান 8। এটাও করতে পারো, এই সূত্রটা ব্যবহার করতে পারো, আর না হলে তোমাদের আরেকটা শিখিয়ে দিলাম যেটা, সেটাকে আমরা ব্যবহার করব। তাহলে এই সূত্রটা আমরা যদি এইরকম ব্যবহার করি তাহলে আমরা আরো সুবিধা পাবো। এই সূত্রটাকে যদি আমরা এইরকম আকারে ব্যবহার করতে পারি তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে। 2 এর কিউব কত হবে 8। এখন দেখো যেগুলো তোমাদের মান দেওয়া আছে সেগুলো আমরা লিখব। 3xy দেখো এইটার মান দেওয়া আছে 2, তাহলে আমরা এখানে 2 লিখতে পারি সমান 8। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy সমান কত হলো 8। দেখো এর মানটা হলো 8 উত্তর। ঠিক আছে, দেখো আবার একটা অঙ্ক দেখাচ্ছে x প্লাস ওয়াই সমান 2, 1/x প্লাস 1/y সমান 2। এই দুটো দিয়ে আছে, দিয়ে বলা হয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব কত। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো আমরা কেমন করব, এইটা আগে দেখো যোগ আছে, এদের লসও করতে পারবো। তাহলে এক্স প্লাস ওয়াই এদের যোগ করা যাবে না, কারণ অসদৃশ্য পদ যোগ করা যাচ্ছে না। 1/x প্লাস 1/y এখানে আমরা লসও করে যোগ করতে পারবো। লসও কত হবে এক্স ওয়াই, তাহলে এখানে ওয়াই প্লাস এক্স সমান দেখো 2। ঠিক আছে, এরপর দেখো ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই তো একই জিনিস, তাহলে 2 লিখতে পারি বাই এক্স ওয়াই সমান 2। এখন এটাকে আমরা যদি গুণ করে দিই, এটা যদি আমরা গুণ করি 2xy সমান 2 হয়, তাহলে xy সমান কত হলো 1, কারণ 2 দিয়ে ভাগ করলাম। উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করতে পারো বা 2/2 সমান 1 লিখতে পারো। তাহলে xy সমান 1 হলো। ঠিক আছে, আর আমরা জানি x প্লাস ওয়াই সমান 2 আছে। এখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব এরও সূত্র আমাদের জানা আছে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের মান নির্ণয়ের সূত্র জানা আছে। সেটা কি না এ প্লাস বি তার কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এর উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে, উৎপাদক বিশ্লেষণের সূত্রটা মান নির্ণয়ের জায়গায় বসাবে না। ঠিক আছে, এখানে মান নির্ণয়ের সূত্র মান নির্ণয় বসাবে। তাহলে এক্স প্লাস ওয়াই জায়গায় কি আছে 2 আছে, 2 এর কিউব
মাইনাস 3xy এর জায়গায় মান দেখো 1 আছে, 1 আমরা বার করেছি, তাহলে গণিত 1, এটার মান 2, তাহলে 2 এর কিউব মানে 8, 8 মাইনাস 3 2 6 সমান 2 উত্তর। ঠিক আছে, এবার দেখো x প্লাস 1 বাই এক্স সমান, ধরো দেওয়া আছে 3, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব মান কত? দেখো এটাকে আমরা সূত্র আকারে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র একটু আগেই বললাম, এ প্লাস বি তার কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এই সূত্রগুলোর সাহায্য নিয়ে তোমরা অঙ্কগুলো করবে। তাহলে এটার কিউব মানে কত? এটার কিউব মানে কত? 3 আছে, তাহলে 3 এর কিউব মাইনাস 3, দেখো এটা কেটে যাচ্ছে, 3 ইন্টু 3 সমান 3 এর কিউব কত? 27, 27 মাইনাস 9 সমান 18 উত্তর।